भारत मांगोगे तो रात में ही पाकिस्तान को अंतर्राष्ट्रीय जो मैप है वहां से मिटा देंगे। আমেরিকা কি সত্যি ঠিক করে দেয় যে কোন দেশে যুদ্ধ হবে না, বিরতি থাকবে? দেখুন, মূলত মার্কিন যুক্তরাষ্ট্র কি ঠিক করে না সেটার থেকেও বড় কথা বা সেটার থেকেও গ্রেটার পার্ট হচ্ছে দিনের শেষে যে শাহবাজ শরীফ, যে বিলাওয়াল ভুট্টোরা বলেছিল যে সিন্ধু জলবন্টন চুক্তি বন্ধ করে দিলে সিন্ধু নদী থেকে নাকি রক্ত বইবে, তারপরে সেই শাহবাজ শরীফকে আজকে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পায়ের তলায় দাঁড়িয়ে ক্ষমা চাইতে হচ্ছে, সেটা দেখে এটাই প্রমাণ হয় যে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী একমাত্র ব্যক্তি যিনি এই প্রত্যাঘাত অর্থাৎ এই অপারেশন সিঁদুরের পরে লাগাতার প্রত্যাঘাতের পর একটা জিনিস প্রমাণ করে যে পাকিস্তানের এই বিলাওয়াল ভুট্টো থেকে এই শাহবাজ শরীফ যারা বলেছিল নাকি সিন্ধু জলবন্টন চুক্তি প্রত্যাহার করে নিলে ওই সিন্ধু নদী থেকে নাকি রক্তগঙ্গা বইবে, তাদেরকে যখন এই জবাব দিল তখন একটা জিনিস প্রমাণ হয়ে গেল যে পাকিস্তান ভারতবর্ষের কাছে কিংবা পাক সেনারা ভারতবর্ষের কাছে কার্যত একটা গৌণ। এবং একটা জিনিস বারবার এই জায়গা থেকে প্রমাণ হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে যখন পাকিস্তান গিয়ে হাত পাচ্ছে, পাকিস্তান গিয়ে বলছে আমাদের বাঁচান, তখন সামরিকভাবে ভারতবর্ষ কতটা শক্তিশালী এটা সারা বিশ্বের কাছে একটা বার্তা দিল নরেন্দ্র দামোদর দাস মোদী। পাকিস্তানও তো ড্রোন হামলা করেছে, একের পর এক কাশ্মীরে শব্দ শোনা গেছে এবং নানা জায়গায় টার্গেট করেছিল। দেখুন, মূল কথা হচ্ছে ওই আমরা একটা কথা বলি না যে দুধ মাঙ্গো তো ক্ষীর দেঙ্গে, কাশ্মীর মাঙ্গো তো চিড় দেঙ্গে। তার সাথে সাথে আরেকটাও বাক্য অ্যাড হলো যে भारत मांगोगे तो रात में ही पाकिस्तान को अंतर्राष्ट्रीय जो मैप है वहां से मिटा देंगे। কার্যত ভারতবর্ষ যেভাবে অপারেশন সিঁদুর হওয়ার পরে যখন পাকিস্তান ড্রোন হামলা শুরু করলো, সেই সময় আমাদের যে রাশিয়া যে S-400 অর্থাৎ সুদর্শন চক্র যেটা আমাদের দিয়েছে, সেই জায়গা থেকে যেভাবে ভারত প্রত্যাঘাত করেছে, তাতে পাকিস্তান হয়তো আগামী 50 বছর ভারতবর্ষ কেন তাদের যে জঙ্গিরা সন্ত্রাসবাদীরা আছে তারা নরেন্দ্র মোদী ছেড়ে দিন, ভারতের একটা নাগরিকের দিকে চোখ তুলে তাকানোর আগে একবার মাসুদ আজহারের সেই পরিবারটার দিকে কিংবা সেই পরিবারটার কথা মনে করবে যে পরিবারটার 14 জনকে হারানোর পর মাসুদ আজহার বলেছিল আমিও যদি তাদের সাথে সাথে জান্নাতে চলে যেতাম তাহলে হয়তো আমার আত্মার শান্তি হতো। একটা জিনিস এখান থেকে পরিষ্কার হচ্ছে যে তারা F-16 নিয়েই আক্রমণ করুক। দেখুন, কার্যত F-16 ফ্যালকন নিয়ে আক্রমণ করা মানে সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধ বিমান, যে যুদ্ধ বিমান কার্যত পাকিস্তান প্রয়োগ করেছিল ভারতের বিরুদ্ধে। এবং প্রয়োগ করবার আগে কিন্তু তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কোনো কথা বলেনি। তারা দেখতে পেয়েছে যে এখন আমরা যে করেই হোক ভারতবর্ষকে একটা মেসেজ দিতে হবে আমরা কতটা সামরিকভাবে নিজেদের তৈরি করতে পেরেছি, তা দেখাতে গিয়ে যখন ভারতের দিকে আঙুল তুললো বা ভারতের দিকে সে আক্রমণ নামিয়ে আনলো, তখন আমরা কার্যত দেখলাম একটা সুদর্শন চক্রই তাদের কি পরিণতি তৈরি করতে পারে। আর তারপর তো বাদবাকিটা ইতিহাস। ভারতবর্ষের হারপি ড্রোন তাতেই পাকিস্তান নাস্তানাবুদ হয়ে গেল। ভারতবর্ষ কিন্তু সেই অর্থে প্রথম দিকে কোন রকম যুদ্ধ বিমান দিয়ে তাদের হামলা করেনি। অপারেশন সিঁদুর কিন্তু কোনো সিভিলিয়ানের ওপর অ্যাটাক ছিল না। অপারেশন সিঁদুর কিন্তু সন্ত্রাসবাদের বিরুদ্ধে অ্যাটাক ছিল, জঙ্গিবাদের বিরুদ্ধে অ্যাটাক ছিল। তাতে কিন্তু পাকিস্তানের একটা সাধারণ মানুষও আক্রান্ত হয়নি। কিন্তু এই জঙ্গিবাদকে যেভাবে উদযাপন করে আমরা ওই অ্যাট দ্য টাইম অফ ফিউনারেল যেটা হয় মানে শেষ কৃত্যের সময় পাকিস্তান সেনা যেভাবে তাদের গান স্যালুট দিল, সেখান থেকে পাকিস্তান সেনা এবং পাকিস্তান সরকার এটা বুঝিয়ে দিয়েছিল ভারতবর্ষকে যে আমরা এই জঙ্গিদের সাথে রয়েছি, এবং তারপরে তারা প্রত্যাঘাত করে। তো এই জায়গাটা থেকে একটা জিনিস বারবার পরিষ্কার হয়ে যাচ্ছে যে পাকিস্তানের কাছে যাই থেকে থাকুক, তারা ভারতবর্ষের সামরিক শক্তির কাছে
10 দিন, 15 দিন, 20 দিন ছেড়ে দিলাম, 5 ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারবে না। 5 ঘন্টার মধ্যে আপনি দেখতে পেয়েছেন কার্যত যুদ্ধ শেষ করে ফেলেছে। ইসলামাবাদ থেকে শুরু করে, করাচি থেকে শুরু করে রাওয়ালপিন্ডি, গোটাটাই পিন্ডি চটকে দিয়েছে ভারতবর্ষ। এবং আইএনএস বিক্রান্ত সহ 26টা জাহাজ, যুদ্ধ জাহাজ আমরা দেখতে পেয়েছিলাম গত আপনার 3 দিন আগে করাচি ঘিরে ফেলেছিল রাতারাতি। তো সেইখান থেকে তারপরে আমরা একাধিক জিনিসপত্র দেখতে পাই, যেখানে আমরা দেখতে পেলাম যে পাকিস্তানের প্রধানমন্ত্রী সে বাংকারে ঢুকে পড়েছে। মানে পাকিস্তান কতটা ভাবে সামরিক শক্তি বহন করে আপনি ভাবতে পারছেন? প্রধানমন্ত্রী বাংকারে ঢুকে পড়ছে। তার মানে এটাই বলতে হয় যে প্রধানমন্ত্রীর যে অকাল সূর্যোদয় যোজনা, অকাল সূর্যোদয় যোজনা এটাই প্রমাণ করে দেয় যে রাত্রের আকাশেও সূর্য ওঠে, রাত্রের আকাশেও পাকিস্তানকে নতুন ভোর দেখিয়ে দেয়, যে নতুন ভোরে পাকিস্তান কার্যত জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদকে, মানে সন্ত্রাসবাদের শেষ কৃত্য দেখতে পায়। পৃথ্বীরাজ, আমি একটা অন্য প্রশ্নে আসছি। যে দেশটায় জলের সংকট, যে দেশটায় খারিফ শস্য হচ্ছে না, সেই মুহূর্তে তো লোন পেলো এতগুলো টাকা। কম নয়, একেবারে 2.3 বিলিয়ন। হ্যাঁ, আমি সেই জায়গায় যখন দাঁড়িয়ে পাকিস্তানের কোমর ভেঙে দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যখন পাকিস্তানের আর অবশিষ্ট কিছু বেঁচে নেই, না, তখন সেই টাকা ইউজ হবে তো দেশের গঠনমূলক কাজে, নাকি আবার সন্ত্রাসে না, না, মদদ না, না, দেওয়ার না, দেখুন, কাজেই? দেখুন, দেখুন, কার্যত এই যুদ্ধবিরতির একটা সময়সীমা হুম, দেওয়া রয়েছে। ঠিক। একটা সময়সীমা অবধি এই সংঘর্ষ বিরতি ঘোষণা করা হয়েছে। এবার তারা সন্ত্রাসবাদে কিংবা জঙ্গিবাদে সে টাকা ইনভেস্ট করবে, হুম, নাকি তারা তাদের পরিকাঠামো ভিত্তিক উন্নয়নের জন্য সে টাকা ইনভেস্ট করবে, সেটা পাকিস্তানের ব্যক্তিগত বিষয়। হুম, কিন্তু সন্ত্রাসবাদ কিংবা জঙ্গিবাদে যদি সেই টাকা ইনভেস্টমেন্ট হয়, তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই যে গত 4 দিন ধরে যে একটা সুন্দর পরিক্রমা দেখালো, যে ভারতবর্ষের থেকে একের পর এক মিসাইল, তাদের একের পর এক যুদ্ধ বিমানকে নষ্ট করে ফেলছে, যখন টার্কি তাদের সাহায্য করছে, মিসাইল পাঠাচ্ছে, এবং গতকাল পর্যন্ত 26টা জায়গায় ড্রোন হামলা হয়েছে। পাঞ্জাব বিমান ঘাঁটিতে ড্রোন হামলা হয়েছে। সাথে সাথে একাধিক জায়গায় আভান্তিপুরা থেকে শুরু করে, আপনার পুঞ্চ থেকে শুরু করে, রাজৌরি থেকে শুরু করে একাধিক জায়গায় ড্রোন হামলা হয়েছে। সেগুলোকে ভারতবর্ষ খুব সুচতুরভাবে প্রতিহত করতে সক্ষম হয়েছে। এবার পাকিস্তান যদি মনে করে যে তাদের, মানে জল, মানে পানীয় জল, আ মানে করার থেকে, খাওয়ার থেকে তাদের এই যুদ্ধটা বেশি ইম্পোর্টেন্ট, তাহলে আগামী দিন মানে অবশিষ্ট পাকিস্তানের যে মানচিত্র রয়েছে সেটাও আর থাকবে না না, হয়তো। বালুচিস্তান এবং যে যে লাহোর, সেই জায়গায় তো আলাদা প্রদেশের দাবি উঠেছে। আমি বলছি, যুদ্ধ ছাড়াই পাকিস্তান এতগুলো খণ্ড হলে যুদ্ধ হবে কিভাবে? যুদ্ধ করবে কোন সামরিক সেটা শক্তি তো দিয়ে? বিলাওয়াল ভুট্টো আর শাহবাজ শরীফ যারা আছেন, যারা এই এতদিন বলেছিলেন, এত বড়, বড় কথা বলেছিলেন, হুম, এই তো ৭২ ঘন্টা আগেও তারা তো বলছিল যে আমরা যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে ঠিক। রয়েছি। তো যারা বলছেন, আমি আপনি কেন আলোচনা করব? তাদের ব্যাপার, তারা বুঝবে। আপনি ভারতবর্ষের নাগরিক, আমি ভারতবর্ষের নাগরিক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং আমাদের বিদেশ মন্ত্রী ডক্টর সুব্রমণিয়ম জয়শঙ্কর রয়েছে। তো আপনি তো দেখতে পেয়েছেন যে পেহেলগাঁওয়ের মাটিতে দাঁড়িয়ে যে সিঁদুর মুছে দিয়েছিল এক এক পর্যটকের পাকিস্তান, সেই সিঁদুর দিয়েই আমরা কিন্তু পাকিস্তানকে কার্যত মানচিত্র থেকে মুছে ফেলছিলাম। এরকম একটা পরিস্থিতি। এবং তারপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের উইং কমান্ডার ভ্যামিকা সিং আর কর্নেল সোফিয়া কুরেশিকে দিয়ে যে সাংবাদিক সম্মেলন করিয়ে সারা গোটা ঘটনাটাকে হুম, সুন্দরভাবে মানুষের সামনে তুলে ধরলো, সেখান থেকে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল যে যারা আমাদের ধর্ম জিজ্ঞেস করে মেরেছিল, আমরা তাদের ধর্ম বলে ঘরে ঢুকে মেরে দিয়ে এলাম। এবার মূল কথা হচ্ছে এই জায়গাটাতেই, যে পাকিস্তান যদি মনে করে তারা এই ৮,৫০০ কোটি টাকা এই ইনভেস্ট করে তারা জঙ্গি সন্ত্রাসবাদ তৈরি করবে, তারা তৈরি করতে পারে। কিন্তু তার উপযুক্ত জবাব দেওয়ার জন্য আমাদের বিক্রম মিস্ত্রি অর্থাৎ বিদেশ সচিব অলরেডি এই তার বক্তব্যে জানিয়ে দিয়েছেন যে দিস ইজ আ ক্ল্যারিটি, ফোকাসড অ্যান্ড নন এসকেলেটেড ওয়ার। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে পাকিস্তান যে পরিস্থিতি তৈরি করেছে সেখানেও বলেছে যে দিস ইজ আ রেসপন্সিবল মেজার্ড অ্যাকশন।
by the escalations of this পাকিস্তানি টেররিজম। তো সেই জায়গায় যখন ভারতবর্ষ সব পরিস্থিতিতেই নিজেদের একটা রেসপন্সিবল জায়গায় রাখছে, তার মানে একটা জিনিস বুঝতে হবে যে ভারতবর্ষ কিন্তু কোনোভাবেই যুদ্ধ পরিস্থিতিতে পাকিস্তানকে সেই জায়গায় আনতে চাইছে না। কারণ ভারতবর্ষও চায় না যে পাকিস্তানের সাধারণ সিভিলিয়ানদের ওপর কোনো আঘাত নেমে আসুক। ভারতবর্ষ চায় সেই জঙ্গি সন্ত্রাসবাদ শেষ হোক, যেটা আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বারবার ফোকাস করেছেন। কিন্তু তাদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে, প্রতিরক্ষা মন্ত্রী থেকে শুরু করে, তাদের সেনা থেকে শুরু করে তারা কিন্তু বারবার ভারতকে মেসেজ দিতে চেয়েছে যে আমরা এই জঙ্গি সন্ত্রাসবাদের পক্ষেই ভারতের সাথে লড়াই করব।